আমরা যখন রাজনীতি করতাম বাজেট আসলেই কইতাম গরিব মারার কালো বাজেট মানে না মানবো না। তা আমি জিগাইতাম গরিব মারে কেন বাজেট, জবাব দিতে পারতো না বিভিন্ন নেতারা। বুঝুম বাজুম মেলা কিছু কইতো, কিন্তু আসলে এই বাজেট গরিব মারার আসলে কথাটা ঠিক আছে। টাকা যা তোলা হয় বাজেটের তা গরিবের কাছ থেকে বেশি তোলা হয়। এটাই হইতেছে বাংলাদেশের বাজেটের সবচেয়ে নির্মম অংশ। এটা বিস্তারিত বুঝতে হলে দেখতে হবে কর আসে কোথা থেকে। কর দুই ধরনের, প্রত্যক্ষ কর ধনীর আয়ের উপরে, মুনাফার উপরে, সম্পদের উপরে সরাসরি কর। যত আয় বেশি তত কর বেশি। আর পরোক্ষ কর, ভ্যাট, শুল্ক, এটা পণ্যের দামের সাথে মিশে থাকে। একটা সাবান কিনলে ধনী গরিব সবাই একই ভ্যাট দেয়। গরিবের আয়ের অনুপাতে করের বোঝা বেশি পড়ে। বড় লোকটা সাবান কিনে যে ট্যাক্স দেয় গরিব একই পরিমাণে ট্যাক্স দেয়। বাংলাদেশে এই অনুপাতটা কত? মোট রাজস্বের মধ্যে আয় কর 37%, ভ্যাট 37%, আর আমদানি শুল্ক 26%। তাহলে প্রত্যক্ষ কর মানে আয় কর মানে বড় লোকদের কাছ থেকে বাজেটের করের 37% আসে। আর পরোক্ষ কর ভ্যাট আর শুল্ক মিলে আসে 63%। মানে দাঁড়াইলো রাষ্ট্র যত কর তোলে তার 2/3 আসে ভোগের উপরে বসানো পরোক্ষ কর থেকে, গরিব মানুষের উপর থেকে। অনুপাতে প্রত্যেক 1 টাকা প্রত্যক্ষ করের বিপরীতে 2.25 টাকা পরোক্ষ কর। পরোক্ষ করের কি বড় সমস্যা সেটা তো বলছি, জানেন। এটা তো গরিব ধনীকে আলাদা করে দেখে না। আবার একটু বুঝে দেখি বিস্তারিত। ধরেন একজন রিক্সা চালক যখন 1 কেজি চিনি কেনে, আর একজন কোটিপতি যখন একই চিনি কেনে, দুইজনই হুবহু একই ভ্যাট দেয়। কিন্তু রিক্সা চালকের কাছে সেই ভ্যাটের টাকাটা তার দিনের আয়ের একটা বড় অংশ, কোটিপতির কাছে কিছুই না। আরেকটা উদাহরণ দিই, ধরেন একজনের মাসিক আয় 10,000 টাকা, আর একজনের 10 লাখ টাকা। দুইজনই মাসে চাল ডাল সাবান ভ্যাট সব মিলে ভ্যাট দিল 500 টাকা। গরিব মানুষটা আয়ের 5% চলে গেল ভ্যাটে, ধনী মানুষটার গেল 0.05%। 100 গুণ পার্থক্য। দুই মানুষে একই ভ্যাট দিল, একই সেবা পাইল, কিন্তু পার্থক্য 100 গুণ। একই কর কিন্তু বোঝা উল্টা দিকে। যত গরিব তত বেশি বোঝা। এটাই পরোক্ষ করের আসল চেহারা। আর বাংলাদেশের রাষ্ট্র চলে মূলত এই করের 2/3। তাহলে গরিব মারার কর ব্যবস্থা না এটা? এবার উন্নত দেশের সাথে মিলান। আর মন দিয়ে শোনেন সংখ্যাটা, ধনী দেশগুলোতে ভোগের উপরে বসানো কর মানে আমাদের ভ্যাট শুল্কের সমতুল্য, মোট করের মাত্র 31%। আমেরিকায় আরো কম, 17%। আর সেখানে বেশিরভাগ কর আসে আয়ের উপরে, মুনাফার উপরে, সামাজিক নিরাপত্তা অবদানের উপরে, সরাসরি প্রত্যক্ষ কর। পার্থক্যটা ধরেন, বাংলাদেশে ভোগের কর 63%, উন্নত দেশে 31%। মানে আমরা সাধারণ মানুষের ভোগের উপরে তাদের চাইতে দ্বিগুণ হারে নির্ভর করি, আর তারা ধনীর আয়ের উপরে আমাদের চেয়ে অনেক বেশি নির্ভর করে। দুই একটা পার্থক্য বলে দেয় দুই ধরনের রাষ্ট্রের চরিত্র। উন্নত রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে, গরিবকে রেহাই দেয়। আমাদের রাষ্ট্র গরিবের ভোগ থেকে আদায় করে, ধনীকে রেহাই দেয়। এটাই জিনিস, এটাই কর, কিন্তু উল্টা দিকে বসানো। আমরা তো আমেরিকায় গালি দিতে দিতে একেবারে হয়রান হয়ে যায়। সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ নিপাত যায়। দেখেন তাদের কর ব্যবস্থাটা কেমন গরিব বান্ধব। তা এখন কেন বাংলাদেশ রাষ্ট্র ধনীর আয়ের উপরে কর দিয়া কর তুলে অনুপাতটা উল্টে দিতে পারে না? কেন উন্নত দেশে পারে? কারণ যেই শ্রেণী প্রত্যক্ষ কর দেবে তারা বড় ব্যবসায়ী, শিল্পপতি, জমির মালিক। রাষ্ট্র তাদের উপরে নির্ভরশীল। নির্বাচনে টাকা লাগে, দল চালাতে টাকা লাগে, ক্ষমতায় থাকতে ব্যবসায়িক জোট লাগে। ফলে রাষ্ট্র সেই শ্রেণীকে শাসন করে না, তাদের সেবা করে। আর কর তুলে আনে যাদের কোনো দর কষাকষির ক্ষমতা নাই, সাধারণ ভোক্তার কাছে থেকে। প্রত্যেকটা কেনাকাটার ভিতরে লুকায় সে করটা তোলে। তাই এই যে কর জিডিপি রেশিও 6.8%, এটা কোনো টেকনিক্যাল ফেলিওর না, এটাই সিস্টেম। এইভাবে বানানো হয়েছে সিস্টেম। এটা একটা রাজনৈতিক সত্য। এই রাষ্ট্রের সাথে তার ধনী নাগরিকের প্রকৃত কোনো করের চুক্তি নাই। শ্রেণী আছে, কিন্তু রাষ্ট্র তাদের কর জালের মধ্যে আনতে সক্ষম না, কারণ রাষ্ট্রটাই সেই শ্রেণীর হাতে বন্দী। এই কারণে আমাদের কর জিডিপি রেশিও বাড়ে না। আর একটা জিনিস দেখেন, কর কম ওঠার জন্য কি কাফারা আমরা দিই। পর্যাপ্ত কর তুলতে না পারলে সরকারকে ঋণ নিতে হয়, যে ঋণ নিচ্ছে তার সুদ দিতে হয়। এই সুদে 1 বছরে কত দিতে হবে জানেন? এই 1 বছরে 1,27,500 কোটি টাকা। 1,27,500 কোটি টাকা। শিক্ষায় 1,36,000 কোটি টাকা, সুদে 1,27,500 কোটি টাকা। সুদের বিল শিক্ষা বাজারের প্রায় সমান। একটা জাতির পুরা শিক্ষা, স্কুল, সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষকের বেতন, বই, অবকাঠামো, তার পেছনে রাষ্ট্র যা খরচ করে প্রায় ততটাই দিতে হইতেছে শুধু পুরনো ঋণের সুদে। যে রাষ্ট্রের অতীতের দেনা তার ভবিষ্যতের বিনিয়োগের সমান, সে সামনে আগাইতেছে না পিছাইতেছে? লুথার কিং এর সামনে তো কোনো পথ নাই। কর তুলতে না পারলে ঋণ করতে হবে, ঋণ করলে সুদ দিতে হবে, সুদ দিলে এই শিক্ষায় টাকা কমে যাবে। কিন্তু কোন খাতে বরাদ্দ কমলো দৃশ্যমান ভাবে, এটা জানেন? আমাদের আর্মি ভাইরা জানেন? জানেন না? আসেন দেখে দিই। যখন কোনো খাতে বরাদ্দ বাড়লো বলা হয় সেটা টাকার অঙ্কে, কিন্তু টাকার দাম তো প্রত্যেক বছর কমতেছে। সেটার নাম মূল্যস্ফীতি। আমরা জানি সরকার নিজের হিসাবে মূল্যস্ফীতি 7.5% আশেপাশে।
মানে গত বছর যে কাজ করতে 100 টাকা লাগতো, এই বছর সেটা করতে 160 টাকার বেশি লাগবে। তাই কোনো খাতের বরাদ্দ যদি 7.5% কম বাড়ে, তাহলে টাকার অঙ্কে বাড়লেও সে আসলে খাত আগের চেয়ে কম টাকা পাইল, মূল্যস্ফীতি পুরোটা খেয়ে ফেললো। এবার তাহলে মন্ত্রণালয়গুলো দেখি, প্রতিরক্ষা মন্ত্রণালয় 42,497 কোটি টাকা পাইছে, টাকার অঙ্কে বাড়লো 4%, কিন্তু মূল্যস্ফীতি 7%। বিয়োগ করেন, প্রকৃত অর্থে প্রতিরক্ষা বাজেট আসলে 3% কমছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার 27,000 থেকে 31,000 কোটি টাকা, টাকার অঙ্কে 15% বেড়েছে, মূল্যস্ফীতি বাদ দিল, প্রকৃত বৃদ্ধি 7.5%। দুইটা পাশাপাশি রাখেন, মূল্যস্ফীতির পর প্রতিরক্ষা কমলো, স্বরাষ্ট্র বাড়লো 7.5%। সব খাতে বরাদ্দ যখন মূল্যস্ফীতিতে ক্ষয় হইতেছে, তখন রাষ্ট্রের নিপীড়নের যন্ত্র যা হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গেছে, শেষ পর্যন্ত আপা পালানোর পর যাত্রাবাড়িতে পালানোর সময় গুলি করে গণহত্যা করছে, কার্যত এরাই একমাত্র খাল যা সত্যিকার অর্থে মোটা হইল। যে অভ্যুত্থান হয়েছিল হাসিনার পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে, যে সরকার পরিবর্তনের বয়ান নিয়ে আসলো, আর প্রথম বাজেটে শিলং সালাউদ্দিন প্রতিরক্ষা কমাইলো, স্বরাষ্ট্র বানাইলো, নিজেরটা বেড়াই নিল, যে সামরিক বাহিনী বিপ্লবের পক্ষে দাঁড়াইলো, তার বরাদ্দ কমলো আজিব ভাত। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইবে, তাইলে কিভাবে আমরা রাষ্ট্রের আয় বাড়াইতে পারি? আপনি কয়া দেন, আমি আর কি কমু কর। আপনারা দেখছেন জামাত এনসিপি দুই দলই বিকল্প বাজেট দিছে না, দুই দলের একটা টিম কাজ করছে না, করছে তো। তারপরে ওই দুই দলের একবারের জন্য আমার কিন্তু জিগায়নি, আচ্ছা বলেন তো আমরা একটা বিকল্প বাজেট দেবো, আপনার মতামত কি? তারেক রহমান তো দেবপ্রিয়রে ডাকছে, তাই না? দেবপ্রিয় তো বিএনপি করে না, তাও ডাকছে। জামাত আর এনসিপি কোন প্রিয়রে ডাকছে? নাকি কাউরি ডাকে নাই? আমার ধারণা কাউরি ডাকে নাই, কারণ ওরা তো সবার থেকে বেশি বুঝে। জামাত এনসিপি যে বিকল্প বাজেট দিচ্ছে, আমি কোনো মূল্যায়ন করব না, আপনারাই এই আলাপ করলাম, তার আলোকে দেখবেন ওরা এমন কি বিকল্প বলছে, যা লুথার কিং দিছে তারা একই জিনিস দিছে, কোনো বিকল্প দেখায়নি। আপনারা দেখেন সংসদে কি আলাপ করে, কোনো বুদ্ধিদীপ্ত আলাপ করতেই পারবে না এরা। তারপরে বলি, আমি এই বাজেট নিয়ে কাজ করলে কি করতাম? কর জিডিপি 6.8 থেকে বাড়াইতাম আমি। কর বাড়ানোর কথা উঠলে সরকার একটা কাজই করে, যে ইতিমধ্যে যারা কর দেয় তার ঘাড়ে আরো ট্যাক্স চাপায়, ভ্যাট চাপায়, করদাতার হার বাড়ায়। এটা আত্মঘাতী, কারণ এটা একটা ছোট জালে বারবার নিংড়ানো হয়। ওই বেতনভোগী মধ্যবিত্ত আর নিয়মে চলা কোম্পানি যারা এমনিতেই ফান্দে আটকা, ফল উল্টা হয়, করের ভয়ে বাকিরা ওই জালের বাইরে থাকে, ভিত্তি আরো ছোট হয়। এটা কোনো সমাধান না, এটা একটা দুষ্ট চক্র। আসল রাস্তা হার বাড়ানো না, ভিত্তি বাড়ানো। আর এটার একটাই উপায় হইতেছে ফর্মালাইজেশন। এটা সংখ্যা শোনেন, আমাদের কর্মসংস্থানের 88% ইনফর্মাল। প্রায় 9 কোটি মানুষ এমন এক অর্থনীতিতে কাজ করে যা রাষ্ট্রের চোখে অদৃশ্য, অথচ এরা কিন্তু অর্থনৈতিক ইকোনমির ভেতরে আছে। তারা সম্পদ সৃষ্টি করতেছে, কেনাবেচা করতেছে, আয় করতেছে, কিন্তু কর জালের বাইরে আছে। কর জিডিপি 6.8 মানে এই অর্থনীতির বিশাল অংশটা রাষ্ট্রের নাগালের বাইরে। এইটা একটা ছায়া অর্থনীতি, এটার আলোয় আনতে হবে। এটাই হওয়া উচিত কেন্দ্রীয় অগ্রাধিকার, কারণ এইটাই কর বাড়ানোর একমাত্র সৎ যন্ত্র। কেন? রাষ্ট্র যা মাপতে পারে না, তার তো শাসন করতে পারে না। কর তো দূরের কথা, যে অর্থনীতির পরিসংখ্যানে নাই, সেখান থেকে রাষ্ট্র 1 পয়সাও তুলতে পারবে না, পারবেই না। আর সেই মানুষগুলো 1 পয়সা দেবেও না। ইনফর্মাল মানুষ কেন কর দেয় না? কারণ কর দিয়া বিনিময়ে তো সে কিছু পায় না। রাষ্ট্র যদি বলে যে তুমি আমার কর দাও, তা মানুষ কবে কেন তুমি আমার জন্য কি করো, তোমার আমি কেন কর দেবো? তাই কাজ হয় তখন একটাই দ্বিমুখী, তুমি কর দাও, বিনিময়ে পাও কিছু। কি কি? পেনশন পাও, দুর্ঘটনা বীমা পাও, ব্যাংক ঋণ পাও, আইনের সুরক্ষা পাও, রাষ্ট্র পায় রাজস্ব, আর এই ইনফর্মাল সেক্টর পায় সুরক্ষা, এর কর্মীরা পায় সুরক্ষা, এরা পায় পুঁজি, তাদের বৃদ্ধির একটা সুযোগ সৃষ্টি হয়। এটাই সেই কর চুক্তি যা আমাদের কোনোদিন হয় নাই। আমার হাতে ক্ষমতা থাকলে 9 কোটি মানুষের ছায়া থেকে তুলে আনতাম, তাদের স্বীকৃত করতাম, সুরক্ষিত করতাম, দৃশ্যমান করতাম, ইকোনমির মধ্যে আনতাম, ফর্মাল ইকোনমির মধ্যে আনতাম। কর বাড়াইতাম কিন্তু হার বাড়াইতাম না। মানুষকে জালে এনে সেইখানে জালে আসাটাই লাভজনক সেটা দেখাই দিতাম। 10 বছরে এই দেশ বদলাই যেত। মনে আছে না শুরুতে যে গরিব মানুষের ভিডিও দেখাইলাম, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, যারা গম্ভীর মুখে সামষ্টিক অর্থনীতির বুলি কপসায় না, তারা কিন্তু একটা জিনিস ঠিকই বোঝে, তারা বুঝে রাষ্ট্র তাদের কাছ থেকে ন্যায় ফেরত দেয় না। এই সহজ সত্যটা এই বাঙ্গ বুদ্ধিজীবীটা 5টা ডিগ্রি নিয়েও বুঝে না, কারণ বুঝতে চায় না। দেবপ্রিয় সাহেব এই বাজেটকে দেখে আবেগে কইল চিন্তাশীল বাজেট। আমি আপনাদের হাতে ধরে দেখাইলাম এই বাজেটে চিন্তার চও নাই, আছে শুধু একটা রাষ্ট্রযন্ত্র যে নিজের টিকায় রাখতে 4 টাকা 3 টাকা খায়া ফেলে। বাঙ্গুদের এই গরিব মারার বাজেট কোনো নিয়তি না, কোনো অভিশাপও না, এটা একটা পছন্দ। এটা বদলানো যায়, 10 বছরে এই দেশটারে বদলায় দেওয়া যেত। দরকার একটাই জিনিস, সাহস আর বুদ্ধিমত্তা। ধনীর দরজায় যায় কর চাওয়ার সাহস, নিজের আমলাতন্ত্রের জবাবদিহি করানোর সাহস, গরিবের পকেট থেকে হাত সরায় ধনীর পকেটে হাত দেওয়ার সাহস। এই বাজেট সেই সাহস দেখায় নাই। কিন্তু মনে রাখবেন, পথটা বন্ধ না, কোনোদিন বন্ধ ছিলও না। আমরা শুধু সেই নেতৃত্বটা পাই নাই যে এই পথে হাঁটবে। কিন্তু একদিন হবে,
একদিন না একদিন হবে, শুধু স্বপ্নটা দেখেন। স্বপ্ন কলে একদিন না একদিন সত্য হয়, স্বপ্নটা দেখে যাইতে হবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। ইনকিলাব জিন্দাবাদ।